আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি হংকং এবং চায়না নিয়ে একটু কথা বলবো। বিভিন্ন দেশে এখন ভিসার অবস্থা ভালো না, যেমন সৌদি আরবে তো ভালো না অবস্থা। সৌদি আরবে যারা জব ভিসা যাচ্ছে ওখানে গিয়ে ভালো অবস্থায় নাই। প্রথম প্রথম গিয়ে অনেক কষ্ট হয়, তাদের স্যালারি দেয় না বিভিন্ন কোম্পানি। মালয়েশিয়া তো এখনো খুলে নাই, মালয়েশিয়াও ভিসা বন্ধ। তো এখন অনেক মানুষ বিভিন্ন দেশে যাচ্ছে, ছোট ছোট ইউরোপের দেশগুলোতে, বা অনেকে হংকংয়ে যাচ্ছে। তো হংকংয়ের ভিসা আমরা করি, আমরা আজকে একটা ভিসা পেয়েছি। আপনারা হংকংয়ের ভিসা আমাদের মাধ্যমে করতে পারেন। হংকংয়ে খুব ভালো স্যালারি দেয় হংকংয়ে। ওখানে গিয়ে অ্যাসাইলামের সুযোগ আছে আর কি, ওখানে গিয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া যায়। তো অ্যাসাইলাম নিলে পরে এটা লিগালি কাজ করা যায় এবং থাকা যায় বৈধভাবে। তো যারা হংকংয়ে গিয়ে অ্যাসাইলাম পায়, অ্যাসাইলাম নিয়ে কাজ করে, এরা প্রথম অবস্থায় 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করতে পারে মাসে। আমার আগের ভিডিওগুলো দেখেন, এখানে আমার বিস্তারিত দেওয়া আছে। হংকংয়ে খুব ভালো স্যালারি দেয়। আর যারা এক্সপিরিয়েন্সড হয়ে যায় তাদের কাজে, তারা 3 থেকে 3.5 লাখ টাকাও মাসে আর্ন করে অনেকে। এটা ঘন্টা হিসেবে ওরা পেমেন্ট দেয়, পার আওয়ার, ইউরোপ আমেরিকার মতো। তো হংকংয়ের কাজ আমরা করছি, আপনারা আমাদের সাথে আমাদের অফিসে আসতে পারেন। হংকংয়ের ভিসা আমরা নো উইন নো মানি, টাকা না, যদি ভিসা না হয় আমরা টাকা ফেরত দিব। তো সে হংকংয়ের ভিসার জন্য অ্যাকচুয়ালি যাদের 3টা দেশ ট্রাভেল করা আছে তাদের ভিসা হয়। এবং আরও কিছু রিকোয়ারমেন্টস আছে, যেটা হচ্ছে যে তার ব্যাংক স্টেটমেন্ট লাগে, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, টি সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন, পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি, ট্রেড লাইসেন্স, এনআইডি, ট্রেড লাইসেন্স, এগুলো সব অনুপাত লাগে, নোটারি সহ। এগুলো আমরা করে দিই, অসুবিধা নেই। আর যদি কেউ ব্যবসায়ী হয়, তার 2টা ব্যাংক স্টেটমেন্ট লাগে, একটা হচ্ছে তার সেভিংস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে তার কোম্পানি বা দোকানের নামে বা অফিসের নামে অ্যাকাউন্ট থাকতে হয়। 2টা 6 মাসের ট্রানজেকশন থাকতে হয়। তো যাদের এই সমস্ত ডকুমেন্ট নাই, ট্রেড লাইসেন্স অরিজিনাল করবেন, টি সার্টিফিকেট অরিজিনাল করবেন। ট্রেড লাইসেন্স নতুন করতে তোর পয়সা লাগে না। আর ব্যাংক যাকে নাই, তারা আমাদের কাছে এসে আমরা আপনাদের অ্যাকাউন্ট করাই ব্যাংকের স্টেটমেন্ট ব্যবস্থা করবো, হেল্প করতে পারবো। আমরা হংকংয়ে বিভিন্নভাবে লোক পাঠানোর সহযোগিতা করছি। একটা হচ্ছে যে সে কোশ্চেনের উপর টাকা দেবে, বিচার করে টাকা দেবে, সব বই আছে। আপনারা অফিসে এসে আলাপ করবেন, অফিসের অ্যাড্রেস আমি নিচে দিয়ে দিব। চায়নার ভিসা করছি। চায়নাতেও মানুষ এমনি চলে যেতে পারে, অসুবিধা নেই। চায়নার ভিসা যাদেরকে মালয়েশিয়া বা সিঙ্গাপুর, 2টা দেশে যে কোনো একটা দেশ ঘুরে আসছে, সাথে অন্য দেশ ঘুরে আসছে, অথবা ইন্ডিয়া, মালদ্বীপ বা ইন্ডিয়া, নেপালের 3টা দেশ ঘোরা থাকলে সেক্ষেত্রে তাদের 10,000 টাকা দিতে হয় এরকম। আর যদি সাদা পাসপোর্ট হয় তাহলে টাকা বেশি লাগে, 25,000 টাকা লাগে ভিসা পাওয়ার জন্য। তো আপনারা এসেন। আমরা ভিজিট ভিসা অ্যাকচুয়ালি সব দেশেরই করছি, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ইউরোপ, সব দেশেই করছি। আপনারা ভিজিট ভিসার জন্য আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। ভিজিট ভিসার কাজ আমি সবসময় করি, ইনশাল্লাহ কাজও ভালোভাবেই করি। ডকুমেন্টের ব্যাপারে হেল্প করে থাকি। ভিজিট ভিসা যে কোনো দেশ, যে কোনো সেনজেন কান্ট্রি, এনি সেনজেন কান্ট্রি হোক, ইউএসএ হোক, বা কানাডা হোক, বা জাপান হোক, সাউথ কোরিয়া, আপনারা ভিজিট ভিসার জন্য আমার কাছে হেল্প নিতে পারেন। ভিজিট ভিসা কাজ অনেক দিন আগে থেকেই আমি করি, এবং যে সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্টস আছে সেগুলো আমাদের মুখস্থ, এগুলো জানা আছে সেগুলো, এবং কী কী কৌশলে ভিসা দেয় সেগুলো জানা আছে। যেহেতু আমরা এক্সপিরিয়েন্সড, 23 বছর এই বিজনেসের, আমাদের বিজনেসের বয়স। সো যাতে আপনার ভিসা হয় সেভাবেই ফাইলটা রেডি করে দিব, ইনশাল্লাহ ফাইল সেভাবেই তৈরি করে সাবমিট করব। আপনারা এসেন, এবং আমাদের যে সার্ভিস চার্জ আছে সেগুলো কমিয়ে রাখবো, ইনশাল্লাহ কথা বলতে পারেন, কমায় রাখবো যে কোনো দেশের ব্যাপারেই। আর
স্টুডেন্টদের ব্যাপারেও যাদের ব্যাংকের স্টেটমেন্ট নাই সেই ব্যাপারে হেল্প করে থাকি, তাদের নিজেদের দিয়ে অ্যাকাউন্ট করিয়েই অনেক সময় তাদের অ্যাকাউন্ট টাকা দিয়ে তাদেরকে ফাইন্যান্স করে হেল্প করে থাকি। স্টুডেন্ট ভিসাও করি, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে গ্যারান্টি সহকারে ভিসা হয়। আচ্ছা, আর প্যাকেজ ট্যুর আছে বিভিন্ন জায়গায়, মালদ্বীপ, শ্রীলঙ্কা, হংকং, চায়না, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়া। তো এইগুলো আপাতত আছে। সৌদি, দুবাই ছিল, কিন্তু এখন দুবাইয়ের ভিসা বন্ধ আছে, যার প্যাকেজটা বন্ধ আছে। সৌদি, দুবাই, ইজিপ্ট, মিশর এরকম একটা প্যাকেজ ছিল আগে, এখন আর এটা নেই। তো আপনারা আসতে পারেন ইনশাল্লাহ। হচ্ছে ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোতে যে জিনিসগুলো লাগে সেগুলো থাকলে আমরা কাজ করি, আর না থাকলে কাজ করি না। ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোতে তার ব্যাংকের স্টেটমেন্ট থাকতে হয়, এই যে জাস্ট ইয়ার মতো নাম যে ইয়া অর্থাৎ হংকংয়ের মতোই দুইটা ব্যাংকের স্টেটমেন্ট থাকলে ভালো। তবে ইউরোপের সেনজেন কান্ট্রিতে একটা ব্যাংক দিয়ে ভিসা হয়, যদি আপনার সেটা কোম্পানি অ্যাকাউন্ট হয় বা দোকানের নামে অ্যাকাউন্ট হয় বা অফিসের নামে অ্যাকাউন্ট হয়, সেভিংস অ্যাকাউন্ট লাগে না। সেই অ্যাকাউন্টে আপনার মিনিমাম ধরেন যে 15 লাখ টাকা থাকলে, 15, 16, 17 এরকম টাকা থাকলে হয়। আর আপনার ট্যাক্স পেমেন্ট থাকতে হবে, ট্যাক্স রিটার্ন থাকা লাগে, ট্রেড লাইসেন্স সব অরিজিনাল সব দিবেন। এরকম যদি যার রেডি আছে ডকুমেন্ট চলে এসে ভিসা করা দেবেন ইনশাল্লাহ। জাপানে সাদা পাসপোর্টও ভিসা হয়, কিন্তু জাপানেও ঠিক সেম। জাপানে 3 বছরের ট্যাক্স রিটার্ন লাগে, 3 ইয়ার্স ট্যাক্স রিটার্ন লাগে, ব্যাংকের স্টেটমেন্ট সব কিছু অরিজিনাল থাকে, সব আপনার থাকা লাগবে। সব যদি থাকে আমাদের কাছে আসতে পারেন, সাদা পাসপোর্ট ভিসা দেয়। যাদের ব্যবসায়িক ডকুমেন্ট ভালো আছে তারা সাদা পাসপোর্ট ভিসা পাবেন জাপানে। আমেরিকা এখন ভিসার হার একটু কম, আমেরিকাতে ভিসার হার কম, তবে যাদের বয়স 50 আপ তারা অ্যাপ্লাই করতে পারে। যাদের বয়স কম থাকে, 50 কম থাকে, তাদের ভিসা কম দেওয়ার কারণ আছে। তারা সন্দেহ করে যে এই মনে হয় থাকার জন্য যাচ্ছে, যেহেতু যৌবনকাল, তো কাজের সময় তার দিস ইজ দ্য টাইম টু ওয়ার্ক। সো তারা সেই কারণে যারা আগের বয়স 32, 33, 26, 27, 28 এদেরকে অনেক সময় ভিসা দেয় না। এই একটা কারণ, তারা থেকে যার একটা পসিবিলিটি থাকে। আর 50 বছর যার বয়স, 50-এর উপর বয়স, এরা মনে করে যে একটা বুড়া মানুষ বয়স হয়ে গেছে, এরা কি কাজ টাজ করবে, এরা তো ফিরে আসবে। যার ফলে 50 আপ বয়স যাদের, তাদেরকে এখন ভিসা টিসা দিচ্ছে ভালো আর কি। হ্যাঁ, আপনারা অ্যাপ্লাই করতে পারেন এখন 50 আপ হইলে ভিসা পাওয়ার সম্ভাবনা মোটামুটি ভালো আছে ইউএসএতে। আর 50 নিচে থাকে বয়স 30, 35, 40, 42, এদের অ্যাপ্লাই এই মুহূর্তে না করাটা বেটার। এটা দিস ইজ ট্রু। এখন বর্তমানে দিস ইজ হ্যাপেনিং ইন ইউএস এম্বাসি নাও। এটা এখনকার চিত্র আর কি। হ্যাঁ, আর কানাডাতে যাদের ভালো ডকুমেন্ট আছে তারা অ্যাপ্লাই করতে পারেন। এটা বাজারে অনেক কথা অনেকে বলে, না জেনে বলে। আসলে যারা এই কাজের সাথে সংযুক্ত না, যারা সবসময় ফাইল সাবমিট করে না, যারা সবসময় প্রতিদিনের খবর প্রতিদিন রাখে না, হয়তো সে একা রিফিউজ হয়েছে 1 মাস আগে, সে বলে দিল যে ভিসা রিফিউজ হয়, কিন্তু এইখানে হয় কি চেঞ্জ হয়। এইখানে ভিসা দেখবেন 15 দিন পরে একরকম, 15 দিন পরে আর এক রকম, 1 সপ্তাহ আগে একরকম, 1 সপ্তাহ পরে আর এক রকম। এটা অলওয়েজ চেঞ্জেবল, অলওয়েজ চেঞ্জ হয়। এটা স্থির থাকে না, ভিসার অবস্থা স্থির থাকে না যে ভিসা এখন কড়াকড়ি, এটা 1 মাস পরে কড়াকড়ি থাকবে, বিষয়টা এরকম না। এটা কখন যে দিবে ভিসা, কখন না দিবে, এটা আসলে আনসার্টেন, কেউ বলতে পারে না। এটা অনেক সময় এম্বাসির লোকও বলতে পারে না, এম্বাসির চাকরি করে তারাও বলতে পারে না। এটা ওই যে কোনো দেশের ফরেন মিনিস্ট্রি তাদেরকে মেসেজ পাঠায় এম্বাসিতে যে এখন ভিসার পরিমাণ একটু বাড়িয়ে দাও, তখন তারা বাড়িয়ে দেয়। এটা কখন মেসেজটা আসবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সেটা এম্বাসিতে যারা ভিসা অফিসার তারাও মেনলি জানে না। হ্যাঁ, সো যখন তারা ওই দেশের ফরেন মিনিস্ট্রি মনে করে যে হ্যাঁ এখন কিছু লোক দরকার বা আমাদের আসা দরকার, তাদের এটা তাদের সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করে। তারা মেইল করে এম্বাসিতে যে এখন ভিসার রেশিওটা বাড়িয়ে দাও, তখন বাড়িয়ে দেয়। আরেকটা তথ্য বলি আপনাদেরকে আমি, ভিসার প্রত্যেকটা দেশে একটা কোটা থাকে, প্রত্যেক দেশের জন্য প্রত্যেকটা দেশে একটা কোটা থাকে। বাংলাদেশে একটা কোটা আছে যে আমেরিকায় বাংলাদেশ থেকে বছরে এতগুলো লোকের ভিজিট ভিসা দিবে। এখন দেখা যায় কি বছরান্তে ডিসেম্বরে কিছু লোক থেকে যায়, কোটা বাকি থেকে যায়। দেখবেন ডিসেম্বরে ভিসা বেশি হয়, তার মানে ডিসেম্বরে ওই যে বাকিগুলা থেকে যায় সেইগুলো ভিসা দেয়। এই জন্য
ডিসেম্বর একটা ভালো সময় ভিসার জন্য। এক হলো তাদের বড়দিন থাকে, আর একটা হলো কি যে সারা বছর ভিসা দিয়ে কিছু ভিসাই কোটার থেকে বাকি থাকে, যার ফলে ডিসেম্বরে ভিসা বেশি দেয়। আর প্রত্যেকটা দেশের ভিসা নির্ভর করে মূলত আমার এই 23 বছরের ব্যবসার অভিজ্ঞতার আলোকে, এত ভিসা জমা দিয়েছি, এত ভিসা রিজেক্ট হয়েছে, এত ভিসা পাইছি, সবকিছু মিলে যে এক্সপেরিয়েন্স, সে এক্সপেরিয়েন্স থেকে আমি বলি যে ভিসা এটা নিশ্চিত যে একটা দেশের ভিসা হয় হচ্ছে আপনার ডকুমেন্ট, আর যে আপনার ফাইলটা প্রসেস করবে তার দক্ষতা, তার কৌশলের উপরে এবং তার এক্সপার্টনেসের উপরে। যদি একটা দেশের ভিসার জন্য একটা এক্সপ্লেনেশন দিতে হয়, অনেক সময় একটা ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা যদি অথেন্টিক হয় এবং ওই ভিসা অফিসার যদি মনে করে এটা অথেন্টিক, তাহলে তাকে ভিসা দেয় এই একটা এক্সপ্লেনেশনের কারণে। আবার একটা লোক একটা ভিসা রিফিউজ হয়েছে, ধরেন কি যে সে ফেক ডকুমেন্টের কারণে আগে একবার রিফিউজ হয়েছে, তাকে বলছিল যে তোমার ব্যাংক স্টেটমেন্টটা ফেক ছিল, ইউর ব্যাংক স্টেটমেন্ট ইজ ফেক, দে ডিক্লেয়ার দ্যাট। বাট ওই জায়গাটাতেও যদি আপনি একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা দাঁড় করাতে পারেন যে কি কারণে বা কি কি সব সমস্যা বা তারা ফেক বলছিল কেন, সেটা যদি তার কাছে গ্রহণযোগ্য হয় তাহলে আপনি ভিসা পাবেন। তারা যদি মনে করে দিস ইজ রাইট। আর অনেক ক্ষেত্রে ভিসা সন্দেহের কারণে রিফিউজ করে, সন্দেহের কারণে। অনেক সময় ভিসা অফিসারের ভুলের কারণে ভিসা রিফিউজ হয়। এইখানে ভিসাটা একটা অ্যাকচুয়ালি ভাগ্যেরও ব্যাপার। আমি ব্রিটিশ হাই কমিশনের আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। এটা অনেক আগের কথা, এটা 2008 সালের কথা। 2008 সালে ব্রিটিশ হাই কমিশনে আমার একটা ফাইল গেছে, আবার স্টুডেন্ট ফাইল আমি জমা দিয়েছি, সাবমিট করছি। তো সেইটা তার ব্যাংক স্টেটমেন্টটা ছিল সম্ভবত এক্সিম ব্যাংকের। তা এক্সিম ব্যাংকের তার ব্যাংক স্টেটমেন্ট অরিজিনাল ছিল, কিন্তু তাকে রিফিউজ করছে কি কারণে? লেখছে রিফিউজাল লেটারে, ইউ হ্যাভ সাবমিটেড এ ব্যাংক ডকুমেন্ট হুইজ নেম ইজ ন্যাশনাল ব্যাংক অ্যান্ড দ্য ম্যানেজার অফ ইউর ব্যাংক has declared that there is no existence of this account in this bank. তার মানে হলো যে তোমার ব্যাংক স্টেটমেন্ট ডিক্লেয়ার করছে যে এই নামে কোনো অ্যাকাউন্ট নাই এবং এক্সিস্টেন্ট কোনো অস্তিত্ব নাই অ্যাকাউন্টের, কিন্তু ওইটা কারেক্ট রাইট অ্যাকাউন্ট ছিল এবং তার ব্যাংকে অ্যাকাউন্টও ছিল, লেনদেনও সবই ঠিক আছে, কিন্তু হয় কি এটা উনি ভুল করছে। এই কারণে অনেক সময় ভিসা অফিসাররা দেখা যায় কি যে দুইটা ফাইল টেবিলে রাখছে, হয়তো একটা দেখতেছে, দেখার পর আর একটা দেখবে। তো এর মাঝে সে হয়তো চেয়ার থেকে উঠলো, একটু কেউ ডাকলো বা গেল, বা তার অ্যাবসেন্ট অফ হিজ মাইন্ড, তার অন্যমনস্ক হয়ে সে এইটা রিফিউজাল লেটার লিখতেছে, তার বাম পাশে যে ফাইল আছে সেটা রিফিউজাল লেটার লিখতেছে। লিখতে গিয়ে তার ডাইন পাশে একটা চোখ পড়লো, সে মানে ভুলে ওই একটা পাইছে ফেক, কিন্তু আরেকটা রাইট আছে, সেটা হয়তো ইনভেস্টিগেশন করে নাই, কিন্তু ওইটা লেখার পরিবর্তে ভুলে ওইটা লিখে দিয়েছে যে দিস ইজ এ ফেক ব্যাংক স্টেটমেন্ট। এটা তকদির, এখানে নাথিং টু ডু, কিছু করার নাই, ওটা অ্যাপিল করা যায় পরে আর কি। এই অ্যাকচুয়ালি আর এগুলো অ্যাক্সিডেন্ট, এগুলো কম হয়, খুবই কম হয়। আর হচ্ছে যে আপনার যে কোনো কান্ট্রিতে, যে কোনো এনি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে কোনো কান্ট্রিতে, ইফ ইউ উড লাইক টু অ্যাপ্লাই ফর ভিসা, এনি কাইন্ড অফ ভিসা, সেটা জব ভিসা হোক বা স্টুডেন্ট ভিসা হোক বা আপনার ভিজিট ভিসা হোক, এটা অ্যাপ্লিকেশন প্রসিডিউর, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন যে করবে, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে, সেটা নির্ভুল এবং অথেন্টিক হতে পারে। আপনার ইয়ারলি ইনকাম বা আপনার মান্থলি ইনকাম, আপনার অ্যাসেট, আপনার ট্যাক্স রিটার্ন, এগুলোর মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হয়। এই সামঞ্জস্য যদি অসামঞ্জস্য হয়, সেই ক্ষেত্রে সন্দেহ করে ভিসা রিফিউজ করে দেয়। এই যে অসামঞ্জস্যপূর্ণ তথ্য, এই অসামঞ্জস্যপূর্ণ তথ্যের কারণে ভিসা রিজেক্ট করে সবচেয়ে ইউকেতে বেশি। ইউকেতে ওরা প্রপার গাইড, একদম আপনার ইয়ারলি ইনকাম কত, আপনার ট্যাক্স কত দিয়েছেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট কত আছে। যদি দেখা যায় যে আপনি তার মাসিক ইনকাম বেশি দেখিয়েছে 5 লাখ 6 লাখ, কিন্তু আপনার কি প্রতি মাসে বা আপনার কেমন ট্রানজেকশন আছে ব্যাংকে, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে।
যদি দেখা যায় কি অসামঞ্জস্য, তাহলে আপনারা ইউকে এম্বাসি ভিজিট ভিসা দিবে না। আপনার 50টা দেশ ঘোরা থাকলেও দিবে না, আমি নিশ্চিত করলাম। ভিসায় একটা টেকনিক আছে, সেগুলো ফলো করতে হয় ভিসা পাওয়ার জন্য। যাক, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমার কাছে এসেন, ইনশাল্লাহ আশা করি হেল্প করতে পারবো। সবাইকে বাই বাই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।